রেডি। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় সুধী, আমি খন্দকার মাসুদুজ্জামান। আমার দুটো অনলাইন পোর্টাল আছে, এটার সম্পাদক প্রকাশক আমি। পাশাপাশি 12টি ইউটিউব চ্যানেল আছে, যেটি নিয়ে আমি দীর্ঘদিন কাজ করে যাচ্ছি। আমার কথা হলো, আজকে ভিন্ন পর্যায়ে কথা বলছি। সেটি হলো 7 তারিখ ছিল আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকী। ওই দিনই আবরার ফাহাদকে হত্যা করা হয়। কিন্তু আজকে আমরা কি দেখতে পাচ্ছি? আজকে আবরার ফাহাদ সে বুয়েটের মেধাবী ছাত্র ছিল। একজন মেধাবী ছাত্রকে নির্মম নৃশংসভাবে আওয়ামী ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার নির্দেশে যেভাবে তার হত্যা করা হয়, এবং এই নির্মমতা আজকেও জাতি কিন্তু ভুলে যায়নি। কিন্তু আজকে অন্তর্বর্তী সরকার প্রধান, শান্তিতে নোবেলজয়ী, বিশ্ববরণ্য প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, আমরা আজকে তাকে ক্ষমতায় বসিয়েছি। বিগত বেশ কিছুদিন হয়ে গেল আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই আবরার ফাহাদের বিচারের ব্যাপারে আর কোনো কথা বলা হচ্ছে না। কিন্তু আবরার ফাহাদের এই হত্যা কি আসলে ছিল কোনো নাটক নাকি মিথ্যা? এটা তো ছিল সত্য একটি ঘটনা, যার জ্বলন্ত প্রমাণ ভিডিও ফুটেছে পেপার পত্রিকায়, ইলেকট্রনিক্স মিডিয়ায়, প্রিন্ট মিডিয়ায় এবং ফেসবুকের জামানায় ইন্টারনেটে ভাসছে আজও। আমরা বুঝতে পারি না কী কারণে তার এই বিচারটা ত্বরান্বিত করা হচ্ছে না। এটিকে কেমন যেন ধীর গতিতে নীরবতার একটা অবস্থান আমরা দেখতে পাচ্ছি। এটি কি আসলে কী ধরনের মন মানসিকতা এবং কী ধরনের চিন্তাভাবনা? বিশেষ করে আইন শৃঙ্খলার প্রতি আমি বেশি বলবো, কারণ দেশে যদি আইন শৃঙ্খলা না থাকে তাইলে অপরাধ বেড়ে যায়। আমরা দেখতে পাচ্ছি একের পর এক খুন হচ্ছে, হত্যা হচ্ছে, মানুষকে যেখানে সেখানে পিটানো হচ্ছে, চাঁদাবাজি করা হচ্ছে। অথচ কেন যেন প্রশাসন নীরব। প্রশাসন আসলে কী কারণে নীরব এটা আমরা বুঝতে পারি না। রাষ্ট্র তো আমাদের, দেশ তো আমাদের, অতএব আমাদের মতো করে এটা চালাইতে হবে। আমাদের দেশে আইন শৃঙ্খলা আছে, আমাদের দেশে আইন শৃঙ্খলা বাহিনী আছে, আমাদের দেশে সরকার আছে, আমাদের দেশে প্রশাসন আছে। কী কারণে আসলে এটি নাজুক অবস্থায় হয়ে যাচ্ছে সেটা আমরা বুঝতে পারছি না। যে কারণেই আমি আজকে বলতে বাধ্য হচ্ছি যে আবরার ফাহাদ হত্যা সহ দেশের সমস্ত হত্যার ন্যায় বিচার আমরা দেখতে চাই। আমার পিতা ভাই হত্যা হয়েছে 2006 সালে। আমার পিতাকে খুকসা কুষ্টিয়ার নিজ বাড়িতে জবাই করে হত্যা করে। উনি একজন বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধা। আমার ভাই খন্দকার রবিউজ্জামান শিফার, সে একজন বিশিষ্ট ঠিকাদার এবং রাজনীতিবিদ, সে বিএনপির রাজনীতি করত। এই জন্যই কি তাকে হত্যা করা হয়েছিল? সেই হত্যার বিচার আমি আজ পাইনি। ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলায় মালিপাড়া গ্রামে নিজ বাড়িতে এই খন্দকার রবিউজ্জামান শিফারকে হত্যা করা হয়, সেই বিচার আমি আজও পাইনি। আমার মূল দাবি হলো, বাংলাদেশের আনাচে কানাচে, বাংলাদেশের যেখানেই যে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, যেসব হত্যার বিচার আজও হয়নি, সেই ধরনের হত্যাকারীদের বের করতে হবে খুঁজে। তাদের খুঁজে দেশের প্রচলিত আইনে বিচার বিভাগের তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। বিশেষ করে হত্যাকারীদের বিচার হত্যাই হওয়া উচিত আমরা মনে করি, মৃত্যুদণ্ড হতে হবে। দেশের প্রচলিত আইনে সমস্ত হত্যার বিচার আমরা চাই। আমরা কিন্তু দীর্ঘদিন ধরে এই দাবি জানিয়ে আসছি। আমি বিশেষ করে আমার পিতা ভাই হত্যার বিচার, আমাদের 3টে ব্যবসা প্রতিষ্ঠান ভেঙে দেওয়া হয়েছে, আমাদেরকে বাড়িঘর ছাড়া করা হয়েছে, আমি ক্ষতিগ্রস্ত হয়েছি প্রায় কয়েকশো কোটি টাকা আমি বলব। কারণ যারা হত্যা করেছে তারা ছিল মাফিয়া ডন। ওই সময় তৎকালীন ফ্যাসিস্ট সরকারের মন্ত্রী ছিল, তারা আমলা ছিল, তারা রাজনৈতিক নেতা ছিল, কেউ এমপি ছিল,
এবং এই মাফিয়াদের নির্দেশেই এই হত্যা করা হয়েছে। আমরা বিভিন্ন সময় বেশিরভাগ সময় আমরা আন্দোলন সংগ্রাম করেছি, প্রতিবাদ করেছি, সংবাদ সম্মেলন করেছি, মানববন্ধন করেছি, কিন্তু সরকারের তরফ থেকে, প্রশাসনের তরফ থেকে আজ পর্যন্ত কোনো সাড়া আমরা পাইনি। আমরা জাতিসংঘে জানিয়েছি, জাতিসংঘ মানবাধিকার কমিশনে জানিয়েছি। দেশে তখন কি ঘটছিল, তখন তো আমরা ঠিক হয়ে পথে ঘাটে চলাফেরা করতে পারতাম না, ন্যায় কথা বলতে পারতাম না, কথা বললেই গুম খুন হত্যা, পালিয়ে পালিয়ে বিভিন্ন রকমভাবে আমরা ইন্টারনেটের মাধ্যমে দেশ বিদেশে প্রচার করেছি, কিন্তু সেই বিচার কেন হয়? আজকে অন্তর্বর্তী সরকার আমাদেরই আন্দোলনের ফসল। এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমি আহত হয়েছি এবং মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল প্রায় 1 মাস আমি আইসিইউতে ছিলাম। অর্থ, টাকা পয়সা, ধন সম্পদ যেখানে যা ছিল বিক্রি টিক্রি করে আমাকে সুস্থ করেছে আমার আত্মীয় স্বজনরা, আমার ভাই ব্রাদাররা এবং যারা আমার আপনজন তারা। কিন্তু এখন তো আমাদের আর বিক্রি করার কিছু নেই, কিন্তু আমি তো চলতে পারছি না। সরকারের কাছে তো আমরা আহ্বান জানিয়েছি, আমরা দরখাস্ত পর্যন্ত দিয়েছি প্রধান উপদেষ্টা বরাবর, সংশ্লিষ্ট সকলের কাছে। কই কেউ তো আমাদের প্রতি তাকায় না, আমাদের সাহায্য সহানুভূতি তো করে না, আমাদের তো অনুদানও দেয় না, আমাদের তো কোনো খোঁজই নেয় না। বরঞ্চ এদেশে কী ঘটছে, দিন দিন আমরা দেখতে পাচ্ছি গরিবের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আমরা রাজধানী ঢাকায় চলাফেরা করি, রাস্তার দুধারে ফুটপাতে যে ধরনের অবস্থায় ভাসমান মানুষ, তারা জীবন জীবিকার আশায় বসে আছে, পেটে নেই ভাত, অসুস্থ। তাহলে এইভাবে নিম্নমধ্যবিত্ত মানুষ, হতদরিদ্র মানুষের সংখ্যা যদি বৃদ্ধি হতেই থাকে, তাহলে রাষ্ট্রের কী পরিবর্তন হবে? আমরা কি পেয়েছিলাম, আমরা কি চেয়েছিলাম আর কি পেয়েছি? আমরা মুক্তিযোদ্ধা করেছি, আমাদের বাবা মারা মুক্তিযোদ্ধা করেছেন, অনেক মুক্তিযোদ্ধারা সার্টিফিকেট নেননি অথচ মৃত্যুবরণ করেছে, কিন্তু তাদেরও তো সম্মান দিতে হবে, তারা তো সম্মান পায়নি। অতএব আমরা যারা সহযোগী মুক্তিযোদ্ধা ছিলাম তাদের কি অবস্থা হবে? আমরা তো এখন দেশ রাষ্ট্র যখন যে অবস্থানে আছে তখন সেখান থেকে আমরা দাঁড়িয়ে যাচ্ছি দেশের পক্ষে, জনগণের পক্ষে, রাষ্ট্রের পক্ষে। আমরা তো হক কথা বলতে গেলে পরে আমরা বিপদগ্রস্ত হচ্ছি। বিগত ফ্যাসিস্ট সরকার আমলে যা হয়েছে, হাসিনার আমলে যা হয়েছে, এখনও যদি আমরা সেটা হই, তাহলে আমরা পরিবর্তন কী করলাম, কি আমরা পেয়েছি, কি আমরা আশা করেছিলাম? আমরা অন্তর্বর্তী সরকার প্রধানের কাছে আমরা বলতে চাই, আমি এখান থেকেই বলতে চাই, জাতীয় প্রেস ক্লাব থেকে আমি বলতে চাচ্ছি, আমি একজন সাংবাদিক, আমি একজন সহযোগী মুক্তিযোদ্ধা, আমার বাবা মা মুক্তিযোদ্ধা, বড় ভাই মুক্তিযোদ্ধা, বাবা ভাই হত্যা হয়েছে, অথচ আমার দিয়ে আমি বোঝানোর চেষ্টা করছি সারা বাংলাদেশের অবস্থাটা কি। অতএব শুধু আমি আমার এককভাবে বলছি না, আমি বাংলাদেশের সকল হত্যার ন্যায় বিচার চাই এবং ক্ষতিগ্রস্ত যেসব পরিবার হয়েছে তাদেরকে সরকারের তরফ থেকে তাদেরকে আর্থিক অনুদান দিন, সহযোগিতা করুন। আমি আর বেশি বলতে পারছি না। আসসালামু আলাইকুম, আজকে আমার এখানেই শেষ।